সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর পর্ব, এইচএসসি পরীক্ষা 2023, ভূগোল প্রথম পত্র। ইতিপূর্বে আমি 2023 সালে আসা সৃজনশীল প্রশ্নগুলো, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল 8টা, তার মধ্যে 3টি সৃজনশীল প্রশ্নের আলোচনা এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার প্রশ্ন নম্বর 4। যাই হোক, এটা আমার ইউটিউব চ্যানেল, এই ছবিটা দেওয়া আছে এবং নাম লেখা আছে। সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। এখানে প্রতি প্রশ্নেই আমি প্রথমে একটা চিত্র দিয়ে থাকি। এই চিত্র থেকেই আমরা বুঝতে পারছি যে 2023 সালের ভূগোল প্রথম পত্রে 4 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কিত। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কিত ট্রপোস্ফিয়ার, আমরা এই জানি যে ভূপৃষ্ঠের উপরে 10 সার্কুলার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে। তার মধ্যে একদম ভূপৃষ্ঠের প্রথম থেকে শুরু করলে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে স্তরগুলো আছে, যে স্তরগুলো তোমাদের সবসময় পড়ানো হয়। তো যাই হোক, এখানে তো শুধুমাত্র প্রশ্নের উত্তরে আসবো। বাকিটা আমার এই বিষয়ে যে বিস্তারিত ক্লাস আছে সেটা দেখে নিও। যাই হোক, আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, কিছু ইঙ্গিত দেওয়া আছে। এ হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকে। বি হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। সি হচ্ছে এই স্তরে উল্কা পড়ে যায়। তাহলে এখানে প্রশ্ন আছে, সমমণ্ডল কাকে বলে? জীব জগতের জন্য টৌকমণ্ডল গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। আমরা এখানে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর এখানে আলোচনা করি। এই যে ক খ পরবর্তীতে একই জায়গায় এনে প্রশ্নগুলোর উত্তর আমি 2টা বা 3টা ক্লাসে কমপ্লিট করে দিব। গ, উদ্দীপকে উল্লেখিত এই স্তরের বর্ণনা দাও। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরিপূর্ণ। এটা সাধারণত এক্সোস্ফিয়ারকে বোঝানো হয়েছে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আর উল্কা পুড়ে যায়, এই 2টা স্তর এর তুলনামূলক বিশ্লেষণ করা বলেছে। যাই হোক, আমি একটু উত্তরে চলে আসি। এখানে আমরা উত্তরে আসি, যে দেখি উদ্দীপকে গ স্তর বর্ণনা দেওয়া। উদ্দীপকে এই স্তরটি হলো এক্সোস্ফিয়ার, যে কথাটা আমি বললাম। এক্সো এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। দেখো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এই মেসোস্ফিয়ারটা মূলত এই স্ট্রাটোস্ফিয়ারের ভিতরে ধরা হয়। তাহলে এইটা তৃতীয় স্তর, এটা চতুর্থ স্তর। বায়ুমণ্ডলের এই স্তরটি ভূপৃষ্ঠের 640 কিলোমিটার ঊর্ধ্ব থেকে বহুদূর পর্যন্ত বিস্তৃত। বহুদূর পর্যন্ত বিস্তৃত। অনুপরমাণুগুলো সবসময় ঊর্ধ্ব দিকে উত্থিত হয় বলে এই স্তরকে ঝর্ণা স্তর বলা হয়। এই স্তরে বায়ু এত বেশি হালকা যে এই স্তরের অস্তিত্ব প্রায় বোঝাই যায় না। এই স্তর প্রধানত অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত, যেটা উদ্দীপকে উল্লেখিত আছে। তবে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি, যেহেতু অনেক উপরে যত যাব হাইড্রোজেন পরিমাণ তত বেড়ে যায়। এই স্তরের তাপমাত্রা, দেখো তাপমাত্রাটা কত বেশি।
তিনশো থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিস্তৃত হয়। সূক্ষ্ম অণুপরমাণু পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যায়। স্থূল কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। এতটুকু লিখলেই দুই পাওয়া সম্ভব। তো যাই হোক, আমরা এখানে না থেকে আমরা ঘ নম্বর প্রশ্নে যাই। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে খুবই সহজ। বি আর সি স্তরের তুলনামূলক বিশ্লেষণ আগে বুঝতে হবে। বি এবং সি স্তর কি? ঘ নম্বর হচ্ছে উদ্দীপকে বি ও সি হলো যথাক্রমে থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, অর্থাৎ এই স্তর এবং এই স্তর। এখানে এইটা হচ্ছে বি, বি হচ্ছে থার্মোস্ফিয়ার, আর এইটা হচ্ছে সি, যেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এ দুটি স্তরের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করা হলো এখানে। মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ারের অবস্থান। এই যে মেসোস্ফিয়ার আমরা দেখছি, মেসোস্ফিয়ারের উপরে এই স্তরটাকে থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ার বা বাংলায় তাপমণ্ডল বলা হয়ে থাকে। এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। দেখো এটা কি হয়েছে, ট্রপোস্ফিয়ার প্রথম স্তর, এই দুইটা স্ট্রাটোস্ফিয়ার দ্বিতীয় স্তর, আর এই থার্মোস্ফিয়ারটা হচ্ছে তৃতীয় স্তর। 80 থেকে এটি অবস্থান হচ্ছে বায়ুমণ্ডলের 80 থেকে 640 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে আসলে এই সংখ্যাটা একটু সমস্যা আছে। তোমাদের বইয়ে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকে। তা যাই হোক, এখানে 85 থেকে 640 কিলোমিটারও লেখা থাকে। 80 থেকে 600 কিলোমিটার, 640 কিলোমিটার, এখানে অবশ্য 690 লেখা আছে। এটা আমরা ধরবো না। আমরা সবসময় তোমাদের বইয়ে যে লেখাগুলো আছে সেইগুলো অনুসরণ করবা। অতিরিক্ত তাপের কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ও ইলেকট্রন পরমাণু হয় এই অঞ্চলটি। ইলেকট্রনে পরিপূর্ণ। এখানে অতিরিক্ত তাপমাত্রার জন্য কি থাকে? প্রচুর পরিমাণে বিদ্যুৎযুক্ত কণা বা যাকে আমরা আয়ন এবং ইলেকট্রন পরিপূর্ণ এই অঞ্চলটি, যে কারণে এই স্তরকে আইনোস্ফিয়ার বলা হয়। আয়ন পরিপূর্ণ, তাপমাত্রা বেশি, এই জন্য একে আইনোস্ফিয়ার বলা হয়। এখানে পজিটিভ ও নেগেটিভ দু ধরনের আয়নের প্রাচুর্যের কারণে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তাহলে আমাদের এই যে আমরা থার্মোস্ফিয়ার বলছি, এখানে কিন্তু বেতার তরঙ্গ, স্যাটেলাইট এখানে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। আইনোস্ফিয়ারে প্রভাবের কারণে ভূপৃষ্ঠে মানুষ অতি সহজে বেতার শুনতে পায়। ওজোন স্তর পার হওয়ার সাথে সাথে স্তর বায়ুর উষ্ণতা দ্রুত বাড়তে থাকে। ওজোন স্তরের তো একটু তাপমাত্রা বেশি আছে ওজোন স্তরের উপরে মেসোস্ফিয়ার। এটা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা মূলত দ্রুত বাড়তে থাকে। এগুলো এই স্তরের মূল বৈশিষ্ট্য। এই স্তরে আরো কিছু বৈশিষ্ট্য যদি আমরা উল্লেখ করি, এই স্তরের উত্তাপের অত্যন্ত ধীর পরিবর্তন পরিলক্ষিত হয়। উত্তাপের পরিবর্তনটা খুব দ্রুত হয় না। এছাড়া বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে, যে কথাটা আমরা আগেও আলোচনা করলাম। অন্যদিকে আরেকটা যে স্তর আছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, যেটা সিতে আছে। মেস বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার ঊর্ধ্ব থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এই যে মেসোস্ফিয়ারটা হচ্ছে এই যে মেসোস্ফিয়ার 50 থেকে, এখানে 85 লেখা আছে, 85 বা 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই স্তরের বিস্তার হচ্ছে 30 কিলোমিটার। 50 থেকে 80, 85, 80 থেকে 50 বাদ দিলে 30 কিলোমিটার হয়। এই স্তরের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এখানে একটা বেশি বিশাল মানে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে গেছে।
এই যে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে, মেসোস্ফিয়ারে তাপমাত্রা দ্রুত কমতে থাকে, এখানে তাপমাত্রা বাড়তে থাকে, অর্থাৎ এই স্তরের তাপমাত্রা অনেক বেশি, এই স্তরের তাপমাত্রা অনেক কম, অর্থাৎ এটা সবচেয়ে শীতলতম স্তর হিসাবে চিহ্নিত করা হয় বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে এই মেসোমণ্ডল, অর্থাৎ সবচেয়ে তাপমাত্রা এখানে কম থাকে। বায়ুর চাপ ও ঘনত্ব স্তরে খুবই কম, যেহেতু তাপমাত্রা কম, ঘনত্ব খুব কম। যেসব উল্কা মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলো বেশিরভাগই এই স্থানের মধ্যে এসে পুড়ে যায়। তাহলে এখানে দেখো ছবি দেওয়া আছে, এগুলো উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড যে মহাকাশ থেকে যে পৃথিবীর দিকে ছুটে আসে, এই 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে এখানে আসার সঙ্গে সঙ্গে এটা পুড়ে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে এটা আসতে পারে না। তাহলে এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এখানে স্যাটেলাইট থাকে, এখানে আসছে তার আরেকটা বৈশিষ্ট্য হলাম, এখানে হচ্ছে উল্কাপিণ্ড এসে পুড়ে যায়। উপরের আলোচনা থেকে বলা যায়, আমরা যে আলোচনাটা করলাম, এই যে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে তুলনামূলক যে বিশ্লেষণটা করা হলো, তার থেকে পরিষ্কার বোঝা যায় যে বায়ুমণ্ডলে কিন্তু আইনোস্ফিয়ার মেসোস্ফিয়ার দুটি স্তরে গাঠনিক, আচরণিক ও বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।